আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব তোমরা তোমাদের পরিবার পরিজনদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা দশম শ্রেণীর বায়োলজি ক্লাস নিব। আচ্ছা দেখো, দশম শ্রেণীতে আমরা 13 অধ্যায় পড়ছিলাম, তাই না? 13 অধ্যায় কি ছিল? জীবের পরিবেশ। জীবের পরিবেশ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখানে আমরা সর্বপ্রথম দেখেছি বাস্তুতন্ত্র অর্থাৎ ইকোসিস্টেমটা দেখেছি, ইকোসিস্টেমের উপাদানগুলো দেখেছি, জীব ও জড় উপাদান দেখেছি, ভৌত উপাদানগুলো দেখেছি, সেগুলো ডিটেলস আলোচনা হয়েছে। তারপরে পুকুরের বাস্তুসংস্থান কেমন হয় সেটা আমরা দেখেছি, অর্থাৎ ইকোসিস্টেম অফ পন্ড, এটা আমরা দেখেছি। আজ আমরা দেখব আমাদের মেইন টপিক হচ্ছে ফুড চেইন অর্থাৎ খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল, ঠিক আছে। আরেকটা দেখব ফুড ওয়েব বা খাদ্য জাল। আরেকটা দেখব নিউট্রিশন ফ্লো ইন ইকোসিস্টেম অর্থাৎ এই যে পুষ্টি উপাদানটা আমাদের ইকোসিস্টেমে কিভাবে প্রবাহিত হয় সেটা। আর 4 নম্বরটা দেখব এনার্জি ফ্লো ইন দ্য ইকোসিস্টেম অর্থাৎ এই যে শক্তিটা, একটা হচ্ছে নিউট্রিশন অর্থাৎ পুষ্টিটা কিভাবে ফ্লো হচ্ছে ইকোসিস্টেমে, আর একটা হচ্ছে এনার্জি কিভাবে ফ্লো হচ্ছে ইকোসিস্টেমে, সেটা আমরা দেখব। এই 4টা জিনিস আমাদের আজকে মূল টপিকস। সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন। ফুড চেইনকে বাংলায় বলা হয় খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। খাদ্য শিকল or খাদ্য শৃঙ্খল, ঠিক আছে। খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল। এই যে ফুড চেইনটা কি? বিভিন্ন স্তরের শক্তি উৎপাদন যখন শুরু হয়, অর্থাৎ উৎপাদক যখন খাদ্য তৈরি করে, অর্থাৎ উৎপাদক কে? নিশ্চয়ই সবুজ উদ্ভিদ। আচ্ছা, সবুজ উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে, উৎপাদক যখন খাদ্য তৈরি করতেছে, তারপরে কি আসতেছে? এই উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদকের মধ্যে যখন প্রবাহিত হয়, উৎপাদক থেকে যখন বিভিন্ন স্তরের খাদকে শক্তিটা প্রবাহিত হয়, যেমন উৎপাদককে কে গ্রহণ করতেছে, অর্থাৎ কে খাদ্য হিসেবে গ্রহণ করছিল। আমাদের তোমার একটি পুকুরের বাস্তুসংস্থান আমরা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম ঘাস ফড়িং না বলে জাস্ট ফড়িং বলি, অল্প জায়গা ফড়িং বলতে পারি। ফড়িংকে কে খাদ্য হিসেবে গ্রহণ করেছিল? ব্যাঙ ছিল, তাই না? ব্যাঙ ছিল। ব্যাঙকে কে খাদ্য হিসেবে গ্রহণ করেছিল? ব্যাঙকে গ্রহণ করেছিল সাপ, তাই তো? ছোট সাপ। এই ছোট সাপকে কে আবার খাদ্য হিসেবে গ্রহণ করেছিল? বড় সাপ, অর্থাৎ গুই সাপও বলতে পারো। আচ্ছা, এই যে প্রসেসটা, অর্থাৎ উৎপাদক অর্থাৎ ছোট প্লাঙ্কটন যেগুলো ছিল, উৎপাদক ছিল, যেটা হচ্ছে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতো, ছোট ছোট উদ্ভিদ ছিল, সেই উদ্ভিদগুলোকে কে খাচ্ছে? ফড়িং খাচ্ছে। ফড়িংকে কে খাচ্ছে? ব্যাঙ খাচ্ছে। ব্যাঙের পরে কে খাচ্ছে? ব্যাঙকে ছোট সাপ খাচ্ছে, বা বড় সাপকে গুই সাপও খেতে পারে। আবার এই সাপটা যদি ছোট সাইজের হয় তাহলে গুই সাপ এটাকে খেতে পারে। তাহলে এই যে শক্তি, একটার সাথে শক্তি একটা স্তর থেকে আরেকটা স্তরে প্রবাহিত হচ্ছে, আরেকটা থেকে আরেকটা স্তরে প্রবাহিত হচ্ছে, এই যে চেইনটা, এটাই হচ্ছে ফুড চেইন, খাদ্য শিকল। মানে একটা খাদ্য আরেকজন গ্রহণ করতেছে, প্রথম স্তরের খাদ্য, দ্বিতীয় স্তরের খাদ্য, তৃতীয় স্তরের খাদ্য, এভাবে গ্রহণ করে যখন সর্বোচ্চ স্তরের খাদ্য যাচ্ছে, তখন সেটা ফুড চেইন হিসেবে নামকরণ হচ্ছে। আচ্ছা, তাহলে উৎপাদককে আমরা এখানে কি নাম দিতে পারি? উৎপাদকে এখানে ঘাস বলতে পারি। ঘাসটা হচ্ছে উৎপাদক। আচ্ছা, ফড়িংটা এখানে কি? ফড়িংটা হচ্ছে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরে, ঠিক আছে। তাহলে ঘাসটা হচ্ছে উৎপাদক, আর ঘাসটা হচ্ছে প্রথম স্তরের খাদক, তারপরে ফড়িং হচ্ছে ঘাসটা হচ্ছে উৎপাদক, যেটা তোমার সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারতেছে, যেহেতু এখানে ক্লোরোফিল আছে। আর ফড়িংটা হচ্ছে প্রথম স্তরের খাদক, তারপরে হচ্ছে ব্যাঙ হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। আচ্ছা, তারপরে সাপটা হচ্ছে ছোট সাপটা হচ্ছে তৃতীয় স্তরের, তার মানে এটা তৃতীয় স্তরের খাদক। আর গুই সাপটা হচ্ছে চতুর্থ স্তরের খাদক বা সর্বোচ্চ।
সর্বোচ্চ স্তরের খাদ্য, ঠিক আছে। স্তরের খাদ্য। আচ্ছা, তাহলে আমরা ফুড চেইন কাকে বলতেছি? যখন খাদ্য হিসেবে খাদ্য শক্তি উৎপাদকের থেকে শুরু করে, এই যে উৎপাদক, শক্তি উৎপাদক থেকে শুরু করে বিভিন্ন স্তরের খাদ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তখন সেই প্রবাহকে, এই যে প্রবাহটা, এই প্রবাহকে তখন আমরা খাদ্য শিকল বা খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলতেছি। আচ্ছা, এই খাদ্য শিকল বা ফুড চেইন তো আমরা দেখলামই। আচ্ছা, এই খাদ্য শিকল বা ফুড চেইনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ স্তরের ভিত্তিতে এটাকে তিনটা ভাগে নর্মালি ভাগ করা যায়। যেমন শিকারজীবী খাদ্য শৃঙ্খল, একটা হচ্ছে পরজীবী খাদ্য শৃঙ্খল, একটা হচ্ছে মৃতজীবী খাদ্য শৃঙ্খল। তাহলে ফুড চেইনকে কয়টা ভাগে ভাগ করা যায়? এটা থাক, তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিডেটর ফুড চেইন, দুই হচ্ছে প্যারাসাইটিক ফুড চেইন, একটা হচ্ছে স্যাপ্রোফাইটিক ফুড চেইন। আচ্ছা, এই প্রিডেটর ফুড চেইনটা কি? প্রিডেটর ফুড চেইনটা হচ্ছে শিকারজীবী, এটা হচ্ছে শিকারজীবী, অর্থাৎ শিকারজীবী যারা শিকার করতে পারে, অর্থাৎ প্রথম স্তরের খাদ্যের আকারে যদি ছোট থাকে, পর্যায়ক্রমে উপরের খাদ্যকে নিচের স্তরের খাদ্যগুলো শিকার করে খাদ্য খায়। যেমন প্রথম স্তরের খাদ্য যদি আকারে ছোট থাকে, ঠিক আছে, তাহলে এবং দ্বিতীয় স্তরের খাদ্য যদি আকারে ছোট থাকে, সাপ কি ফড়িংও খেতে পারে বা ব্যাঙও খেতে পারে। এই যে শিকারজীবী মানে শিকার করতেছে, ব্যাঙ কি করে? ঘাস ফড়িং খায়, আবার যদি প্লাঙ্কটন থাকে সে প্লাঙ্কটনগুলোও খেতে পারে, আবার ঘাসও ব্যাঙ খেতে পারে। এই যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তরের মধ্যে, অর্থাৎ মনে করো যে দ্বিতীয় স্তরটা বদলে সাপ ফড়িং খাচ্ছে, আবার গুইসাপ কি করতেছে? গুইসাপ সাপও খাচ্ছে, গুইসাপ অনেক সময় ব্যাঙও খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। এই যে শিকার নেওয়ার যে প্রবণতা, শিকার করার যে প্রবণতা, এটার উপর ভিত্তি করে প্রিডেটর ফুড চেইনকে ভাগ করা হয়েছে, অর্থাৎ শিকারজীবী ফুড চেইন বলা হয়। অর্থাৎ যে খাদ্য শিকলে প্রথম স্তরের খাদ্য আকারে ছোট থাকে, এই যে প্রথম স্তরের খাদ্য আকার যদি ছোট থাকে এবং পর্যায়ক্রমে উপরের দিকে খাদ্যকে নিচের স্তরের খাদ্যগুলো শিকার করে, এই উপরের স্তরের খাদ্যগুলো গেল, এই খাদ্যগুলো যদি নিচের স্তরের খাদ্যগুলোকে শিকার করে, তাহলে সেই যে খাদ্যগুলোর যে শিকার করার যে প্রবণতা, সেটাই হচ্ছে সেই শিকলকে বলা হয় শিকারজীবী খাদ্য শিকল বা প্রিডেটর ফুড চেইন। আচ্ছা, এই যে খাদ্য শিকলটা, আমরা এই খাদ্য শিকলকেই প্রিডেটর ফুড চেইন হিসেবে আখ্যায়িত করতে পারি। এরপর আমরা প্যারাসাইটিক ফুড চেইনে যাব। আমরা প্রথম যে খাদ্য শিকলটা নিয়ে আলোচনা করেছি, এটা কিন্তু প্রিডেটর ফুড চেইনের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। এরপর আমরা প্যারাসাইটিক যাব। তো প্যারাসাইটিক নাম শুনলেই আমরা বুঝতে পারছি প্যারাসাইটিক মানে কি। প্যারাসাইট মানে পরজীবী, তাহলে এবার প্রিডেটর তো হয়ে গেল, এবার পরজীবীটা দেখবো। প্যারাসাইটিক যেটা, প্যারাসাইটিক হচ্ছে পরজীবী। প্যারাসাইটিক পরজীবী যেটা। এখন পরজীবী কি? পরজীবী হচ্ছে উদ্ভিদ ও প্রাণী অধিকাংশ ক্ষেত্রে নিজেদের যে আকারে বড় কোষক দেহ গ্রহণ করে। যেমন মানুষকে কে কামড়াচ্ছে? মশা। মশাকে কে মশা কি রোগ বহন করতেছে বা মশার মাধ্যমে কি ছড়াচ্ছে? মনে করো মশা, এডিস মশা ডেঙ্গু ভাইরাস ছড়াচ্ছে। এডিস মশা লিখবো নাকি ডেঙ্গু লিখবো? আচ্ছা, ডেঙ্গুই লিখি। ডেঙ্গু ভাইরাস। আচ্ছা, তাহলে প্যারাসাইটিকে দেখো, মানুষ কি পোষক দেহ, তাই তো? এখন মানুষ হচ্ছে পোষক, কিন্তু এর থেকে ছোট হচ্ছে মশা। তাহলে মশা কি করতেছে? মানুষকে কামড়াচ্ছে, তাই তো? মানুষকে কামড়াচ্ছে এবং তার দেহ থেকে রক্ত নিচ্ছে, যার ফলে এডিস মশা ডেঙ্গু ভাইরাস বহন করতেছে, যেটা স্ত্রী এডিস মশা। স্ত্রী এডিস মশাতে বা ডেঙ্গু ভাইরাসের জীবাণু থাকতেছে, যেগুলো হচ্ছে ডিমগুলো পরিপক্ক করতে সহায়তা করতেছে এবং এই মানুষের দেহে তখন ওই ভাইরাসের আক্রমণ সংঘটিত হচ্ছে। তাহলে এখানে দেখো উৎপাদক কিন্তু নাই। এখানে কি উৎপাদক আছে? না, উৎপাদক নেই, শুধুমাত্র প্রাণীর উপর ডিপেন্ড করতেছে, কোনো উৎপাদক নেই, অর্থাৎ সালোক সংশ্লেষণকারী কোনো পদার্থ নাই। তাহলে এটা অসম্পূর্ণ।
প্যারাসাইটিকটা হচ্ছে অসম্পূর্ণ ফুড চেইন। কেন? তার কারণ এখানে কি নাই, এখানে উৎপাদক নাই। অর্থাৎ মানুষ, এডিস মশা মানুষকে কামড়াচ্ছে, এডিস মশা কি থাকবে? স্ত্রী এডিস মশা। এই এডিস মশাতে ডেঙ্গু ভাইরাসের জীবাণু থাকে, যেটা মানুষের দেহে রোগ সৃষ্টি করে। তাহলে কি প্যারাসাইটিক মানে পরজীবী। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, উদ্ভিদের ক্ষেত্রে কি হতে পারে? উদ্ভিদের ক্ষেত্রে আকারে সবুজ উদ্ভিদ অনেক সময় না থাকতে পারে খাদ্য শৃঙ্খলে, সেজন্য এদেরকে আমরা অসম্পূর্ণ ফুড চেইন বলতেছি। তাহলে আমরা খুব সিম্পলি কি বলতে পারি? পরজীবী উদ্ভিদ ও প্রাণীর অধিকাংশ ক্ষেত্রে নিজেদের যে আকারে পোষক দেহ থেকে খাদ্য গ্রহণ করে, নিজেদের থেকে আকারে বড়, যেহেতু মশার থেকে মানুষের আকার অনেক বড়, সেহেতু নিজেদের থেকে পোষক দেহ আকার অনেক বড়, তার থেকে খাদ্য গ্রহণ করে। কোনো কোনো ক্ষেত্রে একটি পরজীবীর উপর আরেকটি পরজীবী ক্ষুদ্র অণুজীব বহন করে, পরজীবী নির্ভর করে। এই যে ডেঙ্গু ভাইরাসটা এই মশার উপর ডিপেন্ড করতেছে, তাহলে কি হয়? সেটা খাদ্যের জন্য নির্ভরশীল হয়। এক্ষেত্রে খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপে যে সবুজ উদ্ভিদ আমরা যেটা বলেছিলাম উৎপাদক, সেটা কিন্তু না থাকার কারণে এটা হচ্ছে অসম্পূর্ণ ফুড চেইন বলা হচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি স্যাপ্রোফাইটিক ফুড চেইন। স্যাপ্রোফাইটিক ফুড চেইনটা কেমন? স্যাপ্রোফাইটিক ফুড চেইনটা হচ্ছে, স্যাপ্রোফাইট মানে মৃতজীবী, মৃতজীবী ফুড চেইন। আচ্ছা, মৃতজীবী ফুড চেইনটা কেমন? মৃতজীবী হচ্ছে মৃতদেহ, ছত্রাক, মৃতদেহ, ঠিক আছে, তারপর হচ্ছে ছত্রাক, তারপর হচ্ছে ছত্রাকের উপর কে ডিপেন্ড করতেছে? কেঁচো। এই যে ফুড চেইনটা, অর্থাৎ মৃতদেহের উপর কি করতেছে? জীবের মৃতদেহ থেকে শুরু করে মৃতদেহ থেকে শুরু হয় যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক স্তরের খাদ্যে ট্রান্সফার হয়, তখন যেমন মৃতদেহকে থাকতেছে, মৃতদেহে ছত্রাক থাকতেছে, ছত্রাক কোথায় যাচ্ছে? ছত্রাক কেঁচো ছত্রাককে বহন করতেছে, তাই তো? তাহলে কি হচ্ছে এখানে? একটা খাদ্য শৃঙ্খল থেকে আরেকটা খাদ্য শিকলে মৃতদেহ আসতেছে, ছত্রাক আসতেছে, কেঁচো আসতেছে। অর্থাৎ মৃতদেহ থেকে শুরু করে যদি কোনো খাদ্য শৃঙ্খল একাধিক স্তরে খাদ্যে বিন্যস্ত হয়ে যায়, তখন সেই শৃঙ্খলকে আমরা প্যারাসাইটিক, স্যাপ্রোফাইটিক বা মৃতজীবী ফুড চেইন বলতেছি। আচ্ছা, এই যে পরজীবী বা মৃতজীবী খাদ্য শৃঙ্খল সবসময় কিন্তু অসম্পূর্ণ হয়। আমরা দুইটাই দেখলাম, কারণ এখানে কিন্তু মৃতদেহ আছে, কোনো উৎপাদক নেই। তাহলে প্যারাসাইটিকে কিন্তু কোনো উৎপাদক ছিল না, আর স্যাপ্রোফাইটিকে কোনো উৎপাদক নেই। তাহলে এই দুইটা চেইন, অর্থাৎ এই দুইটা ফুড চেইন হচ্ছে অসম্পূর্ণ ফুড চেইন। তাহলে আমরা বলতে পারি কি? প্যারাসাইটিক ফুড চেইন এবং মৃতজীবী স্যাপ্রোফাইটিক ফুড চেইন হচ্ছে অসম্পূর্ণ ফুড চেইন। তোমাদের ক্ষেত্রে অনেক সময় কোশ্চেন আসে যে অসম্পূর্ণ ফুড চেইন কোনগুলি বা অসম্পূর্ণ ফুড চেইন কাকে বলে, তখন কিন্তু এগুলা ডিটেলস বলতে হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আসবো মূল জিনিস, সেটা হচ্ছে ফুড ওয়েব। ফুড চেইনটা মোটামুটি আমাদের কমপ্লিট হলো। এবার হচ্ছে ফুড ওয়েব। চেইন আর ওয়েবের মধ্যে ডিফারেন্সটা কি সেটা আমরা একটু দেখব। ফুড ওয়েব। আচ্ছা, ওয়েব মানে কি? ওয়েব মানে হচ্ছে জাল। আমরা আগে দেখছি ফুড চেইন, ফুড চেইন মানে খাদ্য শিকল, আর ফুড ওয়েব খাদ্য জাল। অর্থাৎ এই যে খাদ্য শিকল, কয়েকটা খাদ্য শিকল মিলে একটা ফুড ওয়েব তৈরি করে।
অর্থাৎ অনেকগুলো খাদ্য শিকল, দুইয়ের অধিক খাদ্য শিকল যখন একসাথে সংযুক্ত থাকে তখন খাদ্য জাল তৈরি করবে। খুব ইজি একটা জিনিস। তার মানে আমরা তিনটা তোমার প্রকারভেদ পড়েছি ফুড চেইনে, তাই না? একটা পড়েছিলাম প্রিডেটর ফুড চেইন, একটা প্যারাসাইটিক ফুড চেইন, আর একটা স্যাপ্রোফাইটিক ফুড চেইন। এখন প্রিডেটর ফুড চেইন, প্যারাসাইটিক ফুড চেইন, স্যাপ্রোফাইটিক ফুড চেইন বিভিন্ন স্তরে থাকতে পারে। এখন বিভিন্ন রকম খাদ্য শিকল, একই রকম হতে হবে তা কিন্তু না, বিভিন্ন রকম খাদ্য শিকল একসাথে যখন সংযুক্ত হয় তখন সেটা খাদ্য জাল হয়। কেমন করে হয় সেটা আমরা একটু দেখবো। এটাকে মুছে দিই তাহলে সুবিধা হবে। দেখো শৈবাল, জুপ্লাঙ্কটন, এখানে ছোট মাছ। যদি আমরা পুকুরের বাস্তুসংস্থান নিয়ে আলোচনা করি তাহলে কি হয়? বড় মাছ, বাজ পাখি। শৈবাল কে গ্রহণ করতেছে? জুপ্লাঙ্কটন গ্রহণ করতেছে, অর্থাৎ জুপ্লাঙ্কটন শৈবাল খাচ্ছে। আচ্ছা, এই ছোট মাছও আবার শৈবাল খাচ্ছে, ঠিক আছে? এরপরে দেখতেছি এই জুপ্লাঙ্কটনটা আবার ছোট মাছ খাচ্ছে, তাই না? কখনো কখনো এরকম হয়েছে। আবার এই বড় মাছটা কি ছোট মাছকে খাচ্ছে, আবার এই জুপ্লাঙ্কটন বড় মাছের কাছেও চলে যাচ্ছে, ঠিক আছে? এরপরে এই বড় মাছটাকে কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে। আবার এই ছোট মাছটাও বাজ পাখি খাচ্ছে। যখন যখন বাজ পাখি ছোট মাছ পাচ্ছে তখনও কিন্তু খাচ্ছে, আবার যখন বড় মাছ পাচ্ছে তখনও বাজ পাখি খাচ্ছে, ঠিক আছে? আবার জুপ্লাঙ্কটন বড় মাছও খাচ্ছে মাঝে মাঝে, আবার ছোট মাছও জুপ্লাঙ্কটন খাচ্ছে। আবার জুপ্লাঙ্কটন কে খাচ্ছে? ছোট মাছ খাচ্ছে জুপ্লাঙ্কটন, আবার হচ্ছে কি করতেছে? শৈবাল হচ্ছে ছোট মাছ খাচ্ছে, সরি ছোট মাছ আবার শৈবালকে গ্রহণ করতেছে। এখন এই যে শৃঙ্খলটা, এখানে কিন্তু কয়েকটা শৃঙ্খল একসাথে অ্যাটাচড হয়েছে। এটা কিন্তু একটা পুকুরের বাস্তুসংস্থান, ঠিক আছে? একটা পুকুরের খাদ্য জাল। তাহলে এখানে আমরা প্রথমেই বলেছি কয়েকটা খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল একত্রিত হয়ে একটা খাদ্য জাল তৈরি করবে। এটা খাদ্য জাল, ঠিক আছে? তাহলে কয়েকটা খাদ্য শৃঙ্খল, এখানে কয়টা খাদ্য শৃঙ্খল আছে সেটা আমরা একটু দেখি তো। এখানে সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে শৈবাল। কি কি আমাদের এখানে অ্যারেঞ্জ হয়েছে সেটা একটু দেখি। শৈবাল কি করতেছে? শৈবালকে কে খাদ্য হিসেবে গ্রহণ করতেছে? ছোট মাছ, তাই না? এই যে সর্বপ্রথম ছোট মাছ খাদ্য হিসেবে গ্রহণ করতেছে। ছোট মাছকে আবার কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে, বাজ পাখি। উদাহরণগুলো দেখলে আমরা বুঝে ফেলবো যে কোনটা খাদ্য জাল কোনটা খাদ্য শৃঙ্খল। তো এই যে শৈবাল ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে আবার কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে। এটা কিন্তু একটা খাদ্য শৃঙ্খল, একটু আগে আমরা যেটা পড়লাম। আচ্ছা, এরপরে আরেকটা পার্ট আসতেছে শৈবাল। শৈবালকে আবার কে খাচ্ছে? এই যে জুপ্লাঙ্কটন, ঠিক আছে? জুপ্লাঙ্কটন, জুপ্লাঙ্কটনকে কে খাচ্ছে? বড় মাছ খাচ্ছে, তাই না? এই যে বড় মাছ খাচ্ছে। বড় মাছকে আবার কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে, বাজ পাখি, ঠিক আছে? তাহলে শৈবালকে ছোট মাছ খাচ্ছে, ছোট মাছ বাজ পাখি খাচ্ছে। আবার শৈবালকে জুপ্লাঙ্কটন খাচ্ছে, জুপ্লাঙ্কটনকে আবার কে খাচ্ছে? বড় মাছ খাচ্ছে, বড় মাছকে আবার বাজ পাখি খাচ্ছে। শৈবালকে আবার ছোট মাছ যখন খাচ্ছে তখন আবার বড় মাছও খাচ্ছে, তাই না? দেখো এই যে ছোট মাছ খাচ্ছে আবার বড় মাছও খাচ্ছে, তাই না? শৈবালকে কি খাচ্ছে? ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে আবার কে খাচ্ছে? বড় মাছ খাচ্ছে। বড় মাছকে আবার কে খাচ্ছে? বাজ পাখি খাচ্ছে। অর্থাৎ শৈবাল ছোট মাছ, বড় মাছ, বাজ পাখি। আবার শৈবাল জুপ্লাঙ্কটন বড় মাছ, বাজ পাখি। আবার শৈবাল জুপ্লাঙ্কটন ছোট মাছ, ঠিক আছে?
এভাবে আসতেছে সার্কেল, আবার শৈবাল, ছোট মাছ, জুওপ্লাঙ্কটন এভাবে আসতেছে। এরপরে দেখো আর একটা আসতেছে, শৈবাল কি করতেছে, জুওপ্লাঙ্কটন খাচ্ছে বা ছোট মাছ খাচ্ছে, বড় মাছ খাচ্ছে, বাজ পাখি খাচ্ছে। আচ্ছা, ছোট মাছ, তারপর হচ্ছে জুওপ্লাঙ্কটন, আবার ছোট মাছ, বাজ, আবার শৈবাল হচ্ছে জুওপ্লাঙ্কটন খাচ্ছে। দাঁড়াও, শৈবাল, জুওপ্লাঙ্কটন, ছোট মাছ। শৈবাল যখন আবার জুওপ্লাঙ্কটন খাচ্ছে, আবার জুওপ্লাঙ্কটনকে আবার কে খাচ্ছে, ছোট মাছও খাচ্ছে, তাই না? এই যে এই সার্কেলিংটা, ছোট মাছ খাচ্ছে, ছোট মাছকে আবার কে খাচ্ছে, ছোট মাছকে আবার বড় মাছ খাচ্ছে, বড় মাছকে আবার কে, বাজ। ঠিক আছে, এখন দেখো একটা, দুটো, তিনটা, চারটা খাদ্য শৃঙ্খল হয়েছে। আরো একটা হবে, সেটা কি, শৈবাল জুওপ্লাঙ্কটন খাচ্ছে, জুওপ্লাঙ্কটন শৈবালকে খাচ্ছে, আবার জুওপ্লাঙ্কটনের পরে ছোট মাছ। আচ্ছা খেয়াল করো, এখানে সর্বপ্রথম যে খাদ্য শৃঙ্খলগুলো আমরা দেখেছি, এখানে 5টা খাদ্য শৃঙ্খল আমরা পেলাম। একটা হচ্ছে শৈবাল, ছোট মাছ, বাজ পাখি নিচ্ছে। ঠিক আছে, শৈবাল, ছোট মাছ, বাজ পাখি, এটা একটা খাদ্য শৃঙ্খল। আবার একটা খাদ্য শৃঙ্খল আমরা পাচ্ছি, শৈবাল, ছোট মাছকে আবার কে খাচ্ছে, বড় মাছ খাচ্ছে, বড় মাছকে আবার বাজ পাখি খাচ্ছে। এটা একটা খাদ্য শৃঙ্খল পাচ্ছি, 2টা খাদ্য শৃঙ্খল হলো। এরপর আসছে শৈবাল, জুওপ্লাঙ্কটন খাচ্ছে শৈবালকে, জুওপ্লাঙ্কটন কি খাচ্ছে, বড় মাছ খাচ্ছে, বড় মাছকে আবার বাজ পাখি খাচ্ছে। এটা একটা খাদ্য শৃঙ্খল তৈরি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এখানে শৈবাল কি করতেছে, জুওপ্লাঙ্কটন শৈবালকে খাচ্ছে, এটা আবার বড় মাছ খাচ্ছে, সেটাকে আবার বাজ খাচ্ছে। ঠিক আছে, বাজ পাখি। এরপর আসছে শৈবাল কি করতেছে, জুওপ্লাঙ্কটনকে ছোট মাছ খাচ্ছে, এই যে এই সার্কেলিংটা। ঠিক আছে, এই সার্কেল, এই ছোট মাছকে আবার কে খাচ্ছে, বাজ পাখি খাচ্ছে। তাহলে এখানে 4টা পেয়ে যাচ্ছি। আর একটা কি পাচ্ছি, শৈবাল কি করতেছে, জুওপ্লাঙ্কটন খাচ্ছে শৈবালকে, তাকে আবার ছোট মাছ খাচ্ছে, তাই না? এই যে ছোট মাছ, তাকে আবার বড় মাছ খাচ্ছে, তাকে আবার বাজ পাখি খাচ্ছে। মোট 5টা, এখানে আমরা 5টা খাদ্য শৃঙ্খল পাচ্ছি ছোট্ট একটা খাদ্য জালে, তাই না? তাহলে আমাদের সংজ্ঞাটা ঠিক আছে কিনা, যে কয়েকটা খাদ্য শৃঙ্খল মিলে একটা খাদ্য জাল তৈরি হবে। অর্থাৎ অধিকাংশ দেখা যায় বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে একই খাদ্য বিভিন্ন স্তরে খাদ্যকে স্থান পেতে পারে। এভাবে বেশ কয়েকটি খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে একটি জালের মতো আকার গঠন করে এই জালকে খাদ্য জাল বলা হয়। স্থলজ জলজ উভয় পরিবেশের জন্য এই ঘটনাটি সত্য। এটা হচ্ছে আমরা জলজ পরিবেশে দেখেছি, তাই না? এটা পুকুরে বাসের সংস্থান জলজ পরিবেশে দেখলাম, কিন্তু এটা স্থলজ পরিবেশেও একই রকম আকৃতি ধারণ করবে। তাহলে মোটামুটি আমরা খাদ্য জাল এবং খাদ্য শৃঙ্খলের মধ্যে ডিফারেন্সটা দেখলাম, এটা ডিটেলস একটু জানলাম। খাদ্য শৃঙ্খল এবং ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েব দুইটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এসএসসি স্টুডেন্টদের জন্য ফুড চেইন এবং ফুড ওয়েবটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমরা দেখবো নিউট্রিশন ফ্লোইং ইকোসিস্টেম, আরটা দেখবো এনার্জি ফ্লোইং ইকোসিস্টেম। নিউট্রিশন ফ্লোটা দেখবো, 1 মিনিট প্লিজ। আচ্ছা, আমরা এখন যে টপিকসটা দেখবো সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফ্লোইং ইকোসিস্টেম, অর্থাৎ বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ। বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ, অর্থাৎ পুষ্টি লেভেলটা কিভাবে, অর্থাৎ পুষ্টি দ্রব্য কিভাবে একটা লেভেল থেকে অন্য লেভেলে সঞ্চারিত হয়। ঠিক আছে, আর আরেকটা দেখব এনার্জি ফ্লো। এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, এই দুটো আমরা একসাথে দেখবো। এনার্জি মানে কি, শক্তি, তাই তো? এখানে না লিখে, আচ্ছা, এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, এনার্জি শক্তি প্রবাহ, এটা হচ্ছে পুষ্টি প্রবাহ। ঠিক আছে, একটা হচ্ছে নিউট্রিয়েন্ট ফ্লোইং ইকোসিস্টেম আর হচ্ছে এনার্জি ফ্লোইং ইকোসিস্টেম, পুষ্টি প্রবাহ, একটা হচ্ছে শক্তি প্রবাহ। এখন শক্তি এবং পুষ্টি এই দুটো কিভাবে আমাদের এই বাস্তুতন্ত্রে কিভাবে প্রবাহিত হয়, ইকোসিস্টেমে কিভাবে প্রবাহিত হয় সেটা আমরা দেখব। আর সেটা দেখার জন্য আমাদের সর্বপ্রথম যেটা দরকার
সেটা হচ্ছে একটা সার্কেলিং অংশ দেখতে হবে আমাদের। সেটা আমরা একটা চিত্র দেখব, চিত্রতে পুষ্টি প্রভাব এবং সার্কেলিং প্রভাব দুটোই আছে। চিত্রটা হচ্ছে প্রথমে সূর্য, সান। সূর্যটা কি হবে, সূর্য থেকে উৎপাদকে পুষ্টি আসতেছে, উৎপাদকে পুষ্টি আসতেছে, উৎপাদক থেকে আরেকটা থাকতেছে পুষ্টি ভান্ডার, অনমিট আমি লিখে তারপরে সেট দিচ্ছি। আচ্ছা এখানে খেয়াল করো, আমি একটা চিত্র এঁকেছি। চিত্রটা দেখো, প্রথমে সূর্যালোক, ঠিক আছে, সূর্যালোক থেকে আলো পাচ্ছে কে, উৎপাদক, অর্থাৎ সূর্যালোকের যে আলো সেটা গ্রহণ করে উৎপাদকের যে ক্লোরোফিল আছে সেই ক্লোরোফিলের সহায়তায় সূর্য থেকে আলো গ্রহণ করে ফটোসিনথেসিসের মাধ্যমে খাদ্য তৈরি করতেছে, নিজেদের খাদ্য তৈরি করতেছে, গ্লুকোজ নামক শর্করা তৈরি করতেছে। সেই গ্লুকোজ নামক শর্করা তৈরি করে নিজের জন্য রেখে দিচ্ছে, নিজের যে শ্বসনের জন্য রাখতেছে, আর কি করতেছে, কিছু অক্সিজেন বাইরে বের করে দিচ্ছে। এখন এই যে উৎপাদক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে গ্লুকোজ তৈরি করার ফলে কিছু শক্তি ক্ষয় হচ্ছে, সেটা শ্বসনে ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে ফ্লোটা। দ্বিতীয়ত উৎপাদক কি হচ্ছে, আবার বিয়োজকে রূপান্তরিত হয়ে যাচ্ছে কোনো কোনো সময়। আর পুষ্টি ভান্ডার, পুষ্টি ভান্ডার একটু আগে আমরা যে পুষ্টি ভান্ডারের যে অংশগুলো পেয়েছি, যে বিভিন্ন পুষ্টির জাল, অর্থাৎ তোমার যে বাস্তুতন্ত্রের যে খাদ্য শৃঙ্খল যেটা পেয়েছি, শিকারজীবী পেয়েছি, তারপর হচ্ছে অর্থাৎ প্রিডেটর ফুড চেইন পেয়েছি, প্যারাসাইটিক ফুড চেইন পেয়েছি, স্যাপ্রোফাইটিক ফুড চেইন পেয়েছি, অনেকগুলো ফুড চেইন একসাথে হয়ে যখন খাদ্য জাল তৈরি করতেছে সেটা পেয়েছি, সেটা হচ্ছে পুষ্টি ভান্ডার, ঠিক আছে। সেই পুষ্টি ভান্ডার কি করতেছে, বিয়োজক কখনো কখনো পুষ্টি ভান্ডারকে তার বিয়োজকের যে ছত্রাক ব্যাকটেরিয়া থাকে সেটা আবার পুষ্টি ভান্ডারে রূপান্তরিত হচ্ছে। আবার কি করতেছে, এই তৃণভোজী যারা, তৃণভোজী কি করতেছে, শক্তি শ্বসনের মাধ্যমে শক্তি ক্ষয় হচ্ছে, আবার কিছু বিয়োজকে রূপান্তরিত হয়ে যাচ্ছে, আচ্ছা বিয়োজকে কিছু দিয়ে দিচ্ছে। আবার মাংসাশী প্রাণী কি করতেছে, যারা মাংসাশী মাংস গ্রহণ করতেছে, তোমার উচ্চতর স্তরের খাদক বা সর্বোচ্চ স্তরের খাদক বলি, বা তৃতীয় স্তরের খাদক আমরা বলতেছি, বা দ্বিতীয় স্তরের খাদকের মধ্যে অনেক সময় মাংসাশী প্রাণী থেকে যায়, তারা কি করতেছে, বিয়োজকে রূপান্তরিত হয়ে যাচ্ছে আর কিছু শ্বসনে শক্তি ক্ষয় করতেছে। এই যে সিস্টেমটা, ঠিক আছে, একটা আরেকটার সাথে সংযুক্ত, এটাই হচ্ছে পুষ্টিদ্রব্য প্রবাহ এবং শক্তি প্রবাহের সংক্ষিপ্ত চিত্র, বা এটার প্রসেসিংটাই হচ্ছে যেটা আমরা ডিটেলস বললাম, সেটাই হচ্ছে এই ফ্লোটা। তাহলে মোটামুটি এটা আমরা একটু বোঝার চেষ্টা করি, কারণ এটা খুবই একটা কঠিন জিনিস না, খুব ইজি একটা জিনিস, শক্তি এক স্তর থেকে অন্য স্তরে প্রবাহিত হচ্ছে, সেটাই আর কি দেখানো হয়েছে। এরপরে এটার উপর ডিপেন্ড করে আরেকটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে খাদ্য শিকল, যে খাদ্য পিরামিডটা, ঠিক আছে, এটার মধ্যে ডিপেন্ড করে আরেকটা জিনিস আছে, ট্রফিক লেভেলের মধ্যে শক্তির সম্পর্ক। ট্রফিক লেভেলের প্রত্যেকটা স্তরকে, অর্থাৎ প্রথম স্তরের খাদ্যকে একটা ট্রফিক লেভেল বলতে আছে, দ্বিতীয় স্তরের খাদ্যকে আরেকটা ট্রফিক লেভেল বলতেছে, তৃতীয় স্তরের খাদ্যকে আরেকটা ট্রফিক লেভেল বলতেছে। এখন এই যে শক্তির স্তর, এনার্জি সিস্টেমের শক্তি প্রভাব, এটার সাথে ট্রফিক লেভেলের যে সম্পর্ক সেটা আমরা একটু দেখবো, একই জিনিস। এরপরে আমরা দেখতেছি খাদ্য যে পিরামিডটা, শক্তি পিরামিড, সেটা আমরা দেখবো এবং সেটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করবো। খেয়াল করো, এখন আমরা যে চিত্রটা দেখছি এটা হচ্ছে শক্তি পিরামিড। শক্তি পিরামিড কাকে বলে সেটা আমরা সর্বপ্রথম দেখি, আচ্ছা পিরামিড কাকে বলে সেটা দেখি। পিরামিড হচ্ছে ত্রিমাত্রিক বস্তুর শীর্ষদেশে ক্রমশ যদি শুরু হয়ে যায় তখন সেটাকে আমরা পিরামিড বলছি, তাই না? আচ্ছা, শক্তির পিরামিড কাকে বলছে? শক্তির পিরামিড অর্থাৎ শক্তি ক্ষয় হতে হতে যখন উচ্চ স্তরে যায় এবং সেটা ত্রিকোণাকৃতি ধারণ করে তখন যে পিরামিডটা তৈরি হয় সেটা হচ্ছে শক্তি পিরামিড। আচ্ছা, এই শক্তি পিরামিডের আমরা দেখো এখানে প্রথম ট্রফিক লেভেল, দ্বিতীয় ট্রফিক লেভেল, তৃতীয় ট্রফিক লেভেল, এভাবে লেভেল দিয়ে করেছি। একটু আগে আমি ট্রফিক কাকে বলে সেটা বলেছি, যে প্রথম স্তরের খাদককে প্রথম ট্রফিক লেভেল বলবে, দ্বিতীয় স্তরের খাদককে দ্বিতীয় ট্রফিক লেভেল বলবে, তৃতীয় স্তরের খাদককে তৃতীয় ট্রফিক লেভেল এবং সর্বোচ্চ স্তরের খাদককে আমরা চতুর্থ ট্রফিক লেভেল বলতে পারি। এখন দেখো প্রথম ট্রফিক লেভেল অর্থাৎ প্রথম স্তরে যে খাদক থাকে সেটা কি থাকে, উৎপাদকের পরে যে শক্তির স্তরটা থাকে সেটা কি থাকে, ফাইটোপ্লাঙ্কটন থাকে, বিয়োজক থাকে, বিভিন্ন ডিকম্পোজার যে অংশগুলো সেটা থাকে, তাই তো? এখন এই যে ফাইটোপ্লাঙ্কটনকে কে বহন করবে? জুওপ্লাঙ্কটন, যেটাকে আমরা দ্বিতীয় ট্রফিক লেভেল বলতেছি। এখন জুওপ্লাঙ্কটনের মধ্যে ছোট মাছও থাকতে পারে, ছোট মাছও থাকতে পারে, ঠিক আছে, জুওপ্লাঙ্কটনও থাকতে পারে, ছোট মাছও থাকতে পারে, কারণ জুওপ্লাঙ্কটন ফাইটোপ্লাঙ্কটন গ্রহণ করে, আবার ছোট মাছও ফাইটোপ্লাঙ্কটন খাদ্য হিসেবে গ্রহণ করে। এটা হচ্ছে দ্বিতীয় ট্রফিক লেভেল।
এবং তৃতীয় ট্রফিক লেভেল কাকে বলছে? তৃতীয় ট্রফিক লেভেল এই জুওপ্লাঙ্কটন এবং ছোট মাছকে যারা ভক্ষণ করতেছে, ভক্ষণকারী, ঠিক আছে, তারা হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল। সেটা হচ্ছে নিশ্চয়ই বড় মাছ, ঠিক আছে। এরপর আসে চতুর্থ। এখন বড় মাছকে কে গ্রহণ করতেছে? নিশ্চয়ই মাংসাশী কোনো প্রাণী, ঠিক আছে। মানুষ হতে পারে চতুর্থ ট্রফিক লেভেল, হতে পারে বাজ পাখি, হতে পারে অন্য কিছু, আচ্ছা, বাঘ বা অন্য কোনো প্রাণী। এখন দেখো ফাইটোপ্লাঙ্কটন প্রথম ট্রফিক লেভেলে আমি 100 দিয়েছি, অর্থাৎ পার্সেন্টেজ 100, কারণ এখানে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে। দ্বিতীয় ট্রফিক লেভেল, যখন জুওপ্লাঙ্কটন বা ছোট মাছ এই ফাইটোপ্লাঙ্কটনে খাচ্ছে, তখন কিছু ছোট মাছ বা জুওপ্লাঙ্কটনে কিছু শক্তি তার নিজের দেহে থাকতেছে, কিছু শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। তাহলে কত পার্সেন্ট থাকতেছে? 10% থাকতেছে। এরপরে যখন জুওপ্লাঙ্কটন বা ছোট মাছকে বড় মাছ ভক্ষণ করতেছে, বা জুওপ্লাঙ্কটন ভক্ষণকারী যারা আছে, সাপ, ব্যাঙ থাকতে পারে, তারা ভক্ষণ করতেছে, তখন কি কিছু অংশ তাদের নিজেদের দেহে সঞ্চিত থাকতেছে, কিছু শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। কত পার্সেন্ট থাকতেছে? 1% থাকতেছে। আবার যখন এই জুওপ্লাঙ্কটন বা বড় মাছকে ভক্ষণকারী যে মাংসাশী প্রাণী, সে যখন এটা অর্থাৎ তৃতীয় ট্রফিক লেভেলের অংশটাকেও গ্রহণ করতে পারে, দ্বিতীয় ট্রফিক লেভেলের অংশটাকেও গ্রহণ করতে পারে। যখন গ্রহণ করতেছে, তখন কি করতেছে? কিছু অংশ নিজেদের শক্তি কাজে লাগতেছে, কিছু শক্তি ব্যয় হয়ে যাচ্ছে, তখন থাকতেছে 0.1% শক্তি থাকতেছে। তাহলে এই যে পিরামিডের যে স্থানটা, অর্থাৎ সর্বনিম্ন যেটা প্রথম ট্রফিক লেভেলে সর্বোচ্চ শক্তি থাকতেছে, দ্বিতীয় ট্রফিক লেভেলে তারপরে শক্তি, তৃতীয় ট্রফিক লেভেলে তার থেকে কম, চতুর্থ ট্রফিক লেভেলে আরো কম শক্তি স্থানান্তরিত হচ্ছে। যে এই যে পিরামিড, তাহলে দেখা যাচ্ছে পিরামিডের ভূমিতে চূড়ান্ত খাদক থাকে সবার উপরে। চূড়ান্ত খাদক যেটা সবার উপরে থাকে, এটা চূড়ান্ত খাদক, সর্বোচ্চ স্তরের খাদক। আর সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে তোমার ট্রফিক লেভেল সর্বনিম্নে, অর্থাৎ প্রথম ট্রফিক লেভেল, যেখানে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে। তাহলে এই যে খাদ্য পিরামিডটা বা শক্তি পিরামিড বলতে পারো, খাদ্য পিরামিড বলতে পারো, এই ট্রফিক লেভেলটা হচ্ছে শক্তি পিরামিড হিসেবে পরিচিত। মোটামুটি আমরা আজকে অনেক কিছুই পড়লাম। তার মধ্যে সর্বপ্রথম যেটা আমি জাস্ট একটু রিভিউ করি, খাদ্য শৃঙ্খল বা খাদ্য শিকল বা ফুড চেইনকে কয় ভাগে ভাগ করা হয়েছে সেটা পড়েছি। প্রিডেটর ফুড চেইন, প্যারাসাইটিক ফুড চেইন, স্যাপ্রোফাইটিক ফুড চেইন, তারপরে ফুড ওয়েব পড়েছি আমরা। ফুড ওয়েবকে কয় ভাগে ভাগ করা যায়, অর্থাৎ ফুড চেইন মিলে ফুড ওয়েব তৈরি হচ্ছে। কয়েকটা ফুড চেইন মিলে, সেটা বনভূমিতে হতে পারে, তারপরে পুকুরেও হতে পারে, অর্থাৎ পানির নিচেও হতে পারে, তাই তো, পানিতে হতে পারে। এরপরে বাস্তুতন্ত্রের যে পুষ্টি প্রবাহটা নিউট্রিশন ফ্লো ইন ইকোসিস্টেম, তারপরে নিউট্রিশন ফ্লো, এনার্জি ফ্লো, যে ইকোসিস্টেমের যে চিত্রটা, সেটা আমরা দেখেছি। তারপর আমরা দেখেছি ট্রফিক লেভেলের মধ্যে সম্পর্ক দেখেছি, শক্তি পিরামিডের ধারণা পেয়েছি, এবং শক্তি পিরামিড কাকে বলে, শক্তি পিরামিড ডিজাইন আমরা করলাম। মোটামুটি আজ এই পর্যন্তই থাকবে। একদিনে যদি সবগুলো পিরামিড আমরা পড়ে ফেলি তাহলে ধরতে পারবো না। এরপরে তারপরে আমরা মোটামুটি পড়েছি, তাই তো। এরপরে আসতেছে জীবের ডাইভার্সিটি, ঠিক আছে, বায়োডাইভার্সিটি, যেটা এটা আমরা নেক্সট ক্লাসে করব। এটা একটু ডিটেলস করতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, অধিকাংশ কোশ্চেন এখান থেকে হয়। তো যেটুকু পড়িয়েছি বাসায় একটু প্র্যাকটিস করবে, এবং চিত্রগুলো দেখে যদি প্র্যাকটিস করো তাহলে হচ্ছে খুব ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে। কারণ বায়োলজিতে হচ্ছে চিত্র, এবং চিত্রটা দেখে বেশিভাবে পড়তে হয়, বেশি করে তোমার এটাকে ক্যাপচার করা যায় একটাই সিস্টেম, সেটা হচ্ছে চিত্রের মাধ্যমে, ঠিক আছে। সেটা হচ্ছে রেখাচিত্র হতে পারে বা বিভিন্ন ডিটেলস চিত্র হতে পারে। তো এখানে যেহেতু রেখাচিত্র দেওয়া আছে, সেহেতু আমরা এভাবে করতে পারি। তো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।